একাদশ শ্রেণীর প্রিয় ছাত্ররা, আজ আমরা আলোচনা করব বিখ্যাত কবি, সাহিত্যিক এবং সাংবাদিক সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্গত সবশেষ প্রবন্ধ হাত বাড়াও। প্রাবন্ধিক সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্গত এই হাত বাড়াও নিবন্ধটি উক্ত প্রবন্ধের শেষতম এবং একাদশতম পর্ব। বাংলার যে সময়ের প্রেক্ষাপট এখানে প্রতিফলিত তা হল পরাধীন ভারতবর্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণদামামাময় 50-এর মন্বন্তরে বিধ্বস্ত বাংলার রসকরুণ বেদনাদীর্ণ প্রতিচ্ছবি। অমৃতস্য পুত্রা বলে খ্যাত মানুষ সেকালের বাংলায় দুঃখ দুর্ভর, ভাগ্যপীড়িত এবং সহায় সম্বলহীন জীবনযাপন করত। গ্রামে শ্মশানের নিস্তব্ধতা, গ্রামের মানুষ একমুঠো ভাত বা একটু ফ্যানের জন্য শহরমুখী হয়ে পড়ে। কোথাও শান্তি নেই, ফসল নেই, মানুষ নেই। এক বিভীষিকাময় পরিস্থিতির শিকার হয়ে পড়ে গ্রাম বাংলার মানুষ। তাই কবির কামনা শোচনীয় মর্মন্তুদ পরিণাম থেকে নতুন করে বাঁচার তাগিদে বাংলার মানুষ জেগে উঠুক নতুন আশায়। আবারও বাংলার মাঠ ঘাট পথ প্রান্তরে আনন্দের কলতান দেখতে চান। গোলাভরা ধানে চাষির প্রাণে কিংবা কলকারখানায় শ্রমের বিনিময়ে শ্রমিকের রুজি রুটির সন্ধানে অনাহারে আর মৃত্যুকে পেছনে ফেলে নতুন বাংলা গড়ে উঠুক। দাঙ্গা, যুদ্ধ, দুর্ভিক্ষ পীড়িত বাংলার বুকে কোটি কোটি মানুষ সুখ, শান্তি, সমৃদ্ধির পথে এগিয়ে যাক, এটাই কবির প্রত্যাশা। তাকে জাগাতে হবে দুহাত বাড়িয়ে। তাই প্রবন্ধের অন্তিম চরণে সেই বলিষ্ঠ প্রত্যয় ধ্বনিত হয়েছে। যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে সমুদ্র হিমাচল এই বাংলায় পাহারা দিচ্ছে, আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে নিয়ে দু পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে। তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো। গল্পের মূল যে বিষয়বস্তু, মূল যে থিম, সেটা তোমাদের জানানো হলো। এরপরে আমি গল্পের মূল আলোচনায় চলে আসব। দেখো, শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন নদী তিস্তা। হেঁটে পার হবার সময় পেছনে যদি তাকাও, দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য। আসলে দৈত্য নয়, হিমালয় পাহাড়। শীতকাল সময়টা শুধু পায়ের যে পাতাটুকু, নিচের যে অংশটা একদম পায়ের, সেই পাতাটুকু ডোবে এমন নদী হচ্ছে তিস্তা নদী। তিস্তা হলো উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী, তোমরা জানো। তিস্তা, তোরসা, করতোয়া ইত্যাদি যে বিখ্যাত নদীগুলো রয়েছে উত্তরবঙ্গে, এগুলো সব সাধারণত বর্ষার জলে পুষ্ট নদী। দুই ধরনের নদী হয়, বরফ গলা জলে পুষ্ট নদী আর বর্ষার জলে পুষ্ট নদী। এই নদীগুলো বর্ষার জলে পুষ্ট। বর্ষার সময় এই নদীগুলো দুকুল প্লাবিত হয়। হেঁটে পার হবার সময় পেছনে যদি তাকাও, দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য। কি বলছে এখানে? হেঁটে যখন আমরা পার হই,
বা কেউ যদি পার হয়, পার হওয়ার সময় পেছনে একবার যদি ফিরে তাকানো হয়, দেখা যাবে যে আকাশের পিঠে পিঠ রেখে যেন হাঁটুর মধ্যে মুখ গুজে কোনো একটা মানুষ বসে আছে। মানুষ যেমন হাঁটুর মধ্যে মুখ গুজে বসে থাকলে যেমন দেখায়, ঠিক তেমনি। কি সেটা? প্রকাণ্ড এক দৈত্য। এখানে মানুষ নয়, যেন দৈত্যের মতো বসে আছে বলে মনে হবে। কবি বলছেন আসলে দৈত্য নয়, হিমালয় পাহাড়। আসলে ওটা কিন্তু দৈত্য নয়, ওটা আসলে হিমালয় পাহাড়। নন্দীগ্রামের এক অখ্যাত গায়ে নোনা লাগা তালগাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে প্রথমে ছোট্ট একটা ফোঁটা, তারপর আস্তে আস্তে তালগাছের মতো বড় হয়ে উঠল। কি ওটা? আগন্তুক এক জাহাজের মাস্তুল। আর সামনের বালিয়াড়ি পেরিয়ে ধুধু করে উঠল নীল সমুদ্র, বঙ্গোপসাগর। নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের এক অখ্যাত গা, যে গ্রামটি অখ্যাত, কোনো নাম করা কোনো গ্রাম নয়, এরকম একটা গ্রামে নোনা লাগা একটা তাল গাছ, নোনা লাগা বলতে লবণাক্ত হয়ে গেছে, গায়ে নোনা ধরে গেছে আর কি, সেই তাল গাছের বন সেখানে আছে। সেই বনটা পেরিয়ে আকাশের কোলের কাছে প্রথমে ছোট্ট একটা ফোঁটা, মনে হবে এটা যে আকাশের কোলের কাছে যেন ছোট্ট একটা ফোঁটা মতো, বিন্দু মতো, তারপর আস্তে আস্তে তাল গাছের মতো বড় হয়ে উঠল। কি ওটা? তারপরে সেটা কি হয়? দূর থেকে সেটা যখন ফোঁটার মতো দেখায়, বিন্দুর মতো দেখায়, আস্তে আস্তে যত এগিয়ে যাওয়া যায় সেই তাল গাছের মতো ওটা আস্তে আস্তে বড় হয়ে ওঠে। কবি বলছেন ওটা কি? আগন্তুক এক জাহাজের মাস্তুল। আসলে দূর থেকে যেটাকে ফোঁটা বলে, বিন্দু বলে মনে হচ্ছিল, কাছাকাছি যখন সেটা আসে তখন সেটা মনে হয় জাহাজের কোনো মাস্তুল হবে। মাস্তুল কোনগুলোকে বলে? বড় বড় যে জাহাজগুলো কি হয়, তার মাঝামাঝি একটা জায়গায় একটা বিশাল কাঠের গম্বুজ মতো থাকে, থাম মতো, পিলার মতো, অনেক উঁচু, যেখান থেকে কি হয় না, ওই কাপড় যেটা আমরা বলি পাল তুলে দেয় যেমন নৌকায়, ওই রকম সব নানান রকমের কাপড় চোপড়গুলো সেই মাস্তুল থেকে বাঁধা থাকে টান দিয়ে, হাওয়া বাঁধার জন্য। এবং সেই মাস্তুলের উপরে একটা প্রদীপ মতো থাকে, লাইট থাকে। রাত্রিবেলা বহু দূরে সেটা গেলে অনেক দূর থেকেও এই মাস্তুলের উপরে যে আলো জ্বলে বা লাইট জ্বলে সেটা দেখা যায়, দূর থেকে দিক নির্ণয় করতেও সুবিধা হয়। আর সামনের বালিয়াড়ি পেরিয়ে ধুধু করে উঠল নীল সমুদ্র, বঙ্গোপসাগর। আর সামনের দিকে কি আছে? সামনের দিকে বলছে বালিয়াড়ি। সেই বালিয়াড়িটা পেরিয়ে এগিয়ে গেলে কি দেখা যায়? ধুধু করে ওঠে নীল সমুদ্র। অর্থাৎ বালিয়াড়ি বলতে সমুদ্রের তীর যেগুলো বালিতে পরিপূর্ণ থাকে, সেই বালিয়াড়িটা পেরিয়ে যদি একটু এগোনো যায় তাহলে দেখা যাবে আস্তে আস্তে নীল সমুদ্র, এটা বঙ্গোপসাগর। অর্থাৎ এটাই বলা হচ্ছে যে বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশের একদিকে সুদূর উত্তর দিকে গেলে আমরা পাবো কি? আমরা পাচ্ছি হিমালয় পর্বতমালা। আর দক্ষিণ দিকে যদি আমরা যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি নীল সমুদ্র, বঙ্গোপসাগর। সুতরাং পশ্চিমবঙ্গের দুই দিকে বা বাংলাদেশের দুই দিকে, দুই প্রান্তে, উত্তর আর দক্ষিণে হচ্ছে দুটো জিনিস আছে। একদিকে আছে পাহাড় পর্বত, হিমালয় পর্বতমালা, আর অন্যদিকে আছে বঙ্গোপসাগর। এই আসমুদ্র হিমাচল আমার বাংলা, পর্বত যার প্রহরী, সমুদ্র যার পরীক্ষা। তাহলে এই যে আসমুদ্র হিমাচল, আসমুদ্র বলতে একেবারে সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। একদিকে হিমালয় পর্বত আর একদিক হচ্ছে সমুদ্র। তাহলে এই যে সমুদ্র এবং পর্বতমালা দুই দিকে, পর্বতটাকে বলা হয়েছে কি প্রহরী, অর্থাৎ উত্তর দিকটা, বাংলাদেশের উত্তর দিকে পাহাড় থাকায়, হিমালয় পাহাড় থাকায় সে আমাদের প্রহরীর কাজ করছে, আমাদের বাংলাদেশকে সে পাহারা দিচ্ছে, রক্ষা করছে। প্রহরী যেমন রক্ষা করে তেমনি। আর একদিকে হচ্ছে সমুদ্র, এই সমুদ্রটাকে বলা হচ্ছে পরিখা। পরিখাটা কি? আগেকার দিনে রাজা বা জমিদারদের বিভিন্ন যে প্রাসাদগুলো থাকতো, বাড়িঘরগুলো থাকতো, সেটার চারিদিক দিয়ে একটা পরিখা খনন করা হতো। পরিখা বলতে হচ্ছে খাল মতো কেটে রাখা, চারিদিক দিয়ে জল থাকত, এবং সেই খাল পারে বিভিন্ন রকমের রক্ষী বাহিনী তারা সেখানে থাকতো, তাদেরকে রক্ষা করা। অর্থাৎ কোনো বৈদেশিক কোনো আক্রমণ বা আঘাত যদি সেখানে আসে রাজাদের বা জমিদারদের গৃহে, তাহলে আগে তাদের সঙ্গে লড়াইটা হবে। সেই জন্য এই পরিখা এটা প্রাথমিক একটা বাধা,
বাধার কাজ করত। সেই পরীক্ষা হচ্ছে সমুদ্র, অর্থাৎ সমুদ্রও কিন্তু আমাদের দক্ষিণ দিকটা রক্ষা করছে। ফরিদপুরের গাড়ি আসতে তখনও অনেক দেরি, রাজবাড়ির বাজারে বসে আছে। ফরিদপুর বর্তমানে বাংলাদেশের একটা জায়গা, সেই ফরিদপুরের গাড়ি আসবে, ট্রেন আর কি, সে গাড়ি আসতে তখন অনেক দেরি আছে, কবি বলছেন বা লেখক বলছেন, এবং রাজবাড়ির বাজারে বসে আছেন। সেখানে রাজবাড়ি আছে, সেই রাজবাড়ির কাছাকাছি একটা বাজার, যে বাজারে তিনি তখন অপেক্ষা করছিলেন গাড়ির জন্য, ট্রেনের জন্য আর কি। পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকাল। পাতলা কুয়াশা অর্থাৎ হালকা কুয়াশা পড়েছে, সবেমাত্র কুয়াশা পড়া শুরু হয়েছে শীতের প্রারম্ভে। সেই কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকাল। এই 50-এর আকাল, 50 মানে 1350, 1350 ইংরেজি হচ্ছে 1943 সাল, যেটা আমরা 50-এর মন্বন্তর বলতাম, 1350-এর মন্বন্তর। কি হয়েছিল এই সময়? প্রাকৃতিক বিপর্যয়, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে বাংলাদেশের অনেকগুলো জায়গা, অনেকগুলো জেলা এবং মেদিনীপুর, এই সমস্ত জায়গায় প্রচণ্ড জলোচ্ছ্বাস হয়েছিল, ঘূর্ণিঝড় এবং বন্যা। এর ফলে গ্রামের মানুষ সব শহরমুখী হয়ে পড়ে দুটো ভাতের জন্য, সব কিছু তাদের ধ্বংস হয়ে যায়। শুরু হয়েছিল অভাব, অনটন, দুঃখ, কষ্ট ইত্যাদি। সেই সঙ্গে যারা কালোবাজারি ব্যবসাদার, ব্ল্যাক মার্কেট, এর ফলে সাধারণ মানুষ খাদ্য সামগ্রী ইত্যাদি পেত না। এই ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা, তারা সমস্ত খাদ্যদ্রব্য সব কুক্ষিগত করে রাখত, তারা সব স্টোর করে রাখত। কৃত্রিম একটা ক্রাইসিস, অভাব আমাদের সমাজে সৃষ্টি হয়েছিল। সেই সঙ্গে 1943 সাল, বুঝতেই পারছ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে। 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে। তাহলে বিশ্বযুদ্ধের একটা প্রভাব আমাদের দেশের উপরে তখন পড়ছে। সেখানেও খাদ্য ইত্যাদির অভাব অনটন রয়েছে। এবং এই সময়ে বিশেষ করে যারা অসাধু ব্যবসায়ী থাকে, তারা কিন্তু সুযোগগুলো নেন। একদিকে ব্ল্যাক মার্কেট, আর একদিকে হচ্ছে ব্ল্যাক আউট, দুটো জিনিস তখন ছিল। ব্ল্যাক মার্কেটটা বললাম যে খাদ্যদ্রব্য অসাধু ব্যবসায়ীরা সংগ্রহ করে রেখে দিত, বেশি দামে, চড়া দামে তারা কালোবাজারে বিক্রি করত। আর ব্ল্যাক আউটটা কি? ব্ল্যাক আউট হচ্ছে, তখন তোমরা জানো যে 1945 সালের 6 এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুটো বোমা বর্ষণ করেছিল আমেরিকা, এবং দুটো সুন্দর ফুলের মতো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে যেহেতু ভারতবর্ষ তখন ইংল্যান্ডের অধীনে এবং ইংল্যান্ড আমেরিকার বিরোধী তখন, এই কারণে আমেরিকা বা জাপান হচ্ছে মিত্র শক্তি তখন। জাপান যেহেতু আমেরিকার সঙ্গে যুক্ত, ইচ্ছা করলে জাপান তখন এসে আমাদের ইন্ডিয়ার উপরে বা কলকাতা শহরের উপরে বোমা নিক্ষেপ করে যেতে পারে। এই ভয়ে কলকাতা শহরকে তখন সম্পূর্ণভাবে ব্ল্যাক আউট করে রাখা হয়েছিল, অর্থাৎ রাত্রিবেলা কেউ লাইট জ্বালাতে পারবে না, আলো জ্বালাতে পারবে না, এই ব্ল্যাক আউট বলা হয়। তো সেই কারণে এখানে বলা হচ্ছে যে 50-এর আকালের এক সকাল। আকাল মানে হচ্ছে এখানে মন্বন্তর, 50-এর, 1350-এর। একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম। লেখক বলছেন যেখানে তিনি বসেছিলেন স্টেশনের সেই রাস্তায় মিলিটারি ছাউনি আছে, মিলিটারি তাঁবু আর কি, মিলিটারিরা তাঁবু ফেলেছিল বিভিন্ন জায়গায়, পাহারা দিচ্ছে তারা। এবং সেই মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তুকে তিনি দেখলেন, যে জন্তুটা হয়তো ইতিপূর্বে কবি কোনোদিন দেখেননি। আস্তে আস্তে 4 পায়ে এগিয়ে আসছে, চেনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই। এই জন্তুটা এমন একটা জন্তু, বলছে যে আস্তে আস্তে 4 পায়ে এগিয়ে আসছে। জন্তুরা সাধারণত 4 পায়ে হাঁটে, কিন্তু এই জন্তুটা, কবি বলছেন, এটা কিন্তু একটা অদ্ভুত জন্তু। এই জন্তু হয়তো তিনি কখনো দেখেননি, সেই জন্য অদ্ভুত বলেছেন। এবং সে 4 পায়ে আস্তে আস্তে এগিয়ে আসছে, চেনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই। কবি ইতিপূর্বে যে সমস্ত জন্তু দেখেছেন, যত রকমের জন্তু দেখেছেন, তাদের সঙ্গে কিন্তু এর কোনো রকমের মিল তিনি খুঁজে পাচ্ছেন না।
কুয়াশার মধ্যেও জ্বলজ্বল করছে তার দুটো চোখ। এই কুয়াশার মধ্যেও তার চোখ দুটো জ্বলজ্বল করছে। একা থাকলে ভয়ে মূর্ছা যেতাম। কবি বলছেন যে যদি তিনি একা থাকতেন সেখানে, তখন তিনি হয়তো ভয়েই মূর্ছা যেতেন, অজ্ঞান হয়ে যেতেন, সেন্সলেস হয়ে যেতেন। সেখানে আরও লোকজন ছিল, সেই কারণে তিনি অজ্ঞান হয়ে যাননি, কারণ এইরকম জন্তু তিনি কখনো দেখেননি। কেননা সেই চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয়। এই চোখের দৃষ্টিতে এমন একটা মায়া রয়েছে যেটা দেখলে কবি বলছেন যে বুকের রক্ত যেন হিম হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, বরফের মতো হয়ে যায় সেই চোখের দিকে তাকালে। এমন একটা মায়াময় একটা দৃষ্টিতে সে যেন তাকাচ্ছে। আরও কাছে এগিয়ে এলো সেই মূর্তি। এরপরে সেই মূর্তিটা আস্তে আস্তে আরও কবির কাছে এগিয়ে এলো। রাস্তার ধুলো থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে। এই জন্তুটা খুবই ক্ষুধার্ত এবং রাস্তা দিয়ে যখন সে হেঁটে হেঁটে আসছে, চার পায়ে ধুলোর মধ্যে যে সমস্ত খাবার হয়তো পড়ে আছে, যেহেতু কাছাকাছি বাজার, রেল স্টেশন, এবং সেই ধুলোর মধ্যে থেকে কোনো কিছু যেন খুঁটে খুঁটে সে খাচ্ছে। যেমন কোনো পশুরা, পাখিরা যেমন খায়, ধুলো থেকে খুঁটে খুঁটে খায়, ঠিক তেমনিভাবে সেও খাচ্ছে খুঁটে খুঁটে। তার সামনের দুটো থাবা, বলছে কি তার জ্বলন্ত দুটো চোখ কুয়াশায় কি যেন খুঁজে খুঁজে ফিরছে। সে তো খুঁটে খুঁটে খাচ্ছিল রাস্তার উপর থেকে কিছু একটা, এবং তার যে দুটো জ্বলন্ত চোখগুলো যেন তার জ্বলছে, আগুনের মতো জ্বলছে, এবং ওই কুয়াশার মধ্যেও কি যেন একটা খুঁজে খুঁজে বেড়াচ্ছে সে। ঠিক মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা, এবং তার যে হাত সামনের দিকে, সে হাতের মতো সামনে দুটো হচ্ছে তার থাবা। থাবা সাধারণত থাকে পশুদের, হিংস্র জীবজন্তু, প্রাণী যারা সাপদ জাতীয় প্রাণী বলা হয়। সায়ের পান নেয় পা যার সাপদ, সা বলতে থাবা বিশিষ্ট, কুকুর, বিড়াল, বাঘ ইত্যাদি পশুরা। সুতরাং ঠিক মানুষের হাতের মতো তার হাত আছে ঠিকই, কিন্তু সামনের দুটো মনে হচ্ছে থাবা বিশিষ্ট। আঙুলগুলো যেন আগার দিকে একটু বেশি সরু, এবং তার আঙুলগুলো থাবা বিশিষ্ট হাত, এবং সে হাতের সামনের দিকে যে আঙুলগুলো রয়েছে মনে হচ্ছে যেন সে আগার দিকে, অর্থাৎ ডগার দিকে, সামনের দিকে যেন একটু বেশি সরু। গায়েও একটু লোম নেই। কোন জন্তু? জন্তু হলে, পশু হলে সাধারণত তার গায়ে লোম থাকবে, কিন্তু এই প্রাণীটার গায়ে কিন্তু কোনো লোম নেই। তাই বলছে কোন জন্তু, কি জন্তু এটা হতে পারে? সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। অমৃতের পুত্র মানুষ। যখন সে আস্তে আস্তে কবির সামনাসামনি এলো, সামনে আসতেই কবি যেন স্তম্ভিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, এবং তিনি আর কোনো ভাষা পেলেন না। তাই বলছেন অমৃতের পুত্র মানুষ। আমরা জানি মানুষকে বলা হয় অমৃতের পুত্র, অমৃতস্য পুত্রা। সুতরাং মানুষ সেই অমৃতের পুত্র। তখন তিনি বুঝতে পারলেন যে এটি কোনো আলাদা কোনো জন্তু নয়, জানোয়ার নয়, পশু নয়, এ আসলে অমৃতের পুত্র মানুষ, যার এই অবস্থা হয়েছে। এই অবস্থায় সে আজকে পরিণত হয়েছে। তার জন্য আমাদের সমাজ ব্যবস্থাই দায়ী, বর্তমান যুগ দায়ী। 12-13 বছরের উলঙ্গ এক ছেলে, মাজা পড়ে গেছে, হাঁটতে পারে না, তাই জানোয়ারের মতো চার পায়ে চলে, বাজারের রাস্তায় খুঁটে খুঁটে খায় চাল আর ছোলা। এই যে মানুষ, অমৃতের পুত্র, কবি বুঝতে পারলেন তাকে দেখে যে 12-13 বছরের একটা ছেলে, এবং সে সম্পূর্ণ উলঙ্গ, তার শরীরে কোনো পোশাক নেই। লজ্জা নিবারণের জন্য সামান্যতম যে পোশাক, সেই পোশাকও তার শরীরে নেই। কারণ কি? সেই পোশাক জোগাড় করার মতো অর্থ তার নেই, অবস্থা তার নেই। সে সম্পূর্ণ পোশাকহীন, উলঙ্গ একটি কিশোর। মাজা পড়ে গেছে। মাজা মানে হচ্ছে কোমর। কোমরটা তার পড়ে গেছে, কারণ সে ক্ষুধার্ত,
সে অবসন্ন, সে দুর্বল, সেই কারণে তার কোমরে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা আর নেই। মাজাটা তার পড়ে গেছে মানে সে কোমরটা উঁচু করে দাঁড়াতে পারে না, আর সেই কারণেই হাঁটতে পারে না। তাই জানোয়ারের মতো চার পায়ে চলে। যেহেতু সে হাঁটতে পারে না, কোমরটা তার ভেঙে গেছে, পড়ে গেছে, তাই জানোয়ারের মতো চার পায়ে সে চলছে। বাজারের রাস্তায় খুঁটে খুঁটে খায় চাল আর ছোলা। আর এই বাজারের যে রাস্তা, মানুষ সেখানে হাট বাজার করতে আসে, বেচা কেনা হয়, এবং সেই বেচা কেনা অবস্থায় কিছু জিনিস মাটির মধ্যে, বাজারের মধ্যে ছড়িয়ে থাকে, পড়ে থাকে, যেগুলো মানুষ নিয়ে যায় না, ধুলোবালি মাখা। সেই ধুলোবালি মাখা যে ছোলা বা চাল যেগুলো পড়ে থাকে, সেই ধুলো মাটির মধ্য থেকে সেগুলো সে খুঁটে খুঁটে খায়। এইগুলোই তার বাঁচার রসদ দেয়। ছুটে পালিয়ে এলাম স্টেশনে, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। কবি এই যে দৃশ্যটা, এই অভূতপূর্ব একটা দৃশ্য, যে দৃশ্য কবি জীবনে কখনো দেখেননি ইতিপূর্বে, আজকে যে দৃশ্য তিনি দেখলেন, এই দৃশ্যটা দেখে তিনি যেন সেখান থেকে ভয়ে আতঙ্কে ছুটে স্টেশনে পালিয়ে এলেন। ওই জায়গায় তিনি থাকার সাহস পেলেন না, দুঃসাহস নেই তার আর থাকার সেখানে। কারণ এই দৃশ্য, এই অভূতপূর্ব দৃশ্য ইতিপূর্বে তিনি কখনো দেখেছেন বা দেখবেন, এটা তিনি ভাবতে পারেন না, কোনোদিন দেখেনি। আর আজকে যে তিনি সেটা দেখবেন, এটাও তিনি ভাবতে পারেননি। তাই বলছেন সেখান থেকে ছুটে তিনি স্টেশনে পালিয়ে এলেন। লোকজন যেখানে অনেক আছে, সেই লোকজনের মধ্যে তিনি পালিয়ে এলেন। কিন্তু আজও সেই দুটি জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। কিন্তু আজও সেই যে দুটি জ্বলন্ত চোখ, সেই জ্বলন্ত চোখ দুটি আজও যেন কবিকে থেকে থেকে পাগল করে দেয়। সেই কথা যখনই তার মনে পড়ে, তখন মনের মধ্যে একটা উন্মাদনা জাগে, একটা পাগল পাগল ভাব হয়ে যান তিনি। দুহাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস শুনি। দুহাতে সোনা ছড়ানো এই যে নদীমালা, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীমালা বলতে নদীর মালা, নদী দ্বারা নির্মিত যে মালা, এত নদীনালার দেশ বাংলাদেশ, সেই জন্য নদীমালা বলা হয়েছে। তাই সেই সোনা ছড়ানো সোনার বাংলা, সবুজ ফসল এখানে আমরা গানের মধ্যে পেয়েছি, ডিএল রায়ের গানের মধ্যে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সুতরাং এই যে নদীমালার যে দেশ, তার দিকে তাকিয়ে তিনি নিঃশ্বাস শোনেন। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। কবি যেন মনে হয়েছে এই যে সরু লিকলিকে তার আঙুল, এই ছোট্ট কিশোরের যে হাতগুলো লিকলিকে হয়ে গেছে, সরু হয়ে গেছে, রোগা, কঙ্কালসার, না খেয়ে, অভাবে, অনটনে, সেই আঙুল দিয়ে সে যেন সেই সব খুনিদের শনাক্ত করছে। কোন সব খুনি? এই খুনি কারা? এই খুনি বাস্তবে কোনো মানুষ হত্যা করেছে তারা নয়। এই খুনি হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার কিছু মানুষ, স্বার্থান্বেষী মানুষ, যারা এই ধরনের কিশোরদের, এই ধরনের মানুষদের যারা শোষণ করছে, যাদের জন্য আজকে এই অবস্থা দেশের মানুষের, তারাই হচ্ছে খুনি। পরোক্ষভাবে তারাই দায়ী এর জন্য। তারাই সমস্ত খাদ্য দ্রব্য সব সঞ্চয় করে রেখে দিয়েছে। তাদের স্বার্থের কাছে মানুষ আজকে এই অবস্থায় পরিণত হয়েছে। সুতরাং তারা স্বার্থসিদ্ধি করেছে এবং দেশের মধ্যে মানুষের অবস্থা দরিদ্র থেকে আরও দরিদ্রতর হয়েছে। শহরে, গ্রামে, বন্দরে, গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পরাচ্ছে, মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে, তাহলে এই সমস্ত খুনি এখানে কারা? যারা কিনা শহরে, গ্রামে, বন্দরে, গঞ্জে, বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গাতেই, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পরাচ্ছে, অর্থাৎ মানুষের বাঁচতে যারা দিচ্ছে না, জীবনের গলায় তারা মৃত্যুর ফাঁসকে পরিয়ে দিচ্ছে, যারা ফাঁসি পড়াচ্ছে মানুষকে, যারা সেই সমস্ত মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে, অর্থাৎ যারা সাধারণ মানুষকে, দেশের দরিদ্র মানুষকে যারা মাথা উঁচু করে বাঁচতে দেয় না, সেই সমস্ত স্বার্থান্বেষী শোষক শ্রেণীর মানুষ, তাদেরকেই তিনি খুনি বলে এখানে চিহ্নিত করেছেন।
লাস্টে সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়। সুতরাং সেই দুটি জ্বলন্ত চোখ যেন কি চাইছে? শুধু শান্তি চাইছে। বাংলার বুক জুড়ে সবুজ মাঠের সোনালি ফসলে চাষির গোলা ভরা ধানে ভরে উঠুক শান্তি। কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি। কবি বলছেন যে বাংলার বুক জুড়ে সবুজ মাঠের এই যে সোনালি ফসল, একদিন আবার নতুন করে সোনার ফসল ফলবে আমাদের দেশে, এটা কবি বিশ্বাস করেন, আশা করেন। এবং চাষির গোলা ভরা যে ধান, সেই গোলা ভরা ধান আবার ভরে উঠবে, শান্তি ফিরে আসবে। আজকে হয়তো আমাদের দেশ যুদ্ধ এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ধ্বংস হয়ে গেছে, কিন্তু নতুন করে আবার সোনার ফসল এখানে ফলবে এবং সেই সোনার ফসল চাষিরা তাদের গোলায় তুলবে এবং আবার নতুন করে শান্তি ফিরে আসবে। কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি। এবং এই যে কলকারখানায় আবার নতুন করে শ্রমজীবী মানুষের ঢল নামবে, তারা আন্দোলিত বাহুতে আবার বাহু মেলাবে, তাদের বাহু আবার নড়বে, তারা আবার কর্মচঞ্চল হবে, কর্মের মধ্য দিয়ে তারা আবার শান্তি ফিরিয়ে আনবে পরস্পরের মধ্যে। যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু নয় আর। সেই জন্য কবি বলছেন যে আর যুদ্ধ নয় এবং অনাহারে মৃত্যু আর আমরা বরণ করব না। যুদ্ধ কখনোই মানুষের শান্তি আনতে পারে না, যুদ্ধ মানুষের ধ্বংস আনে। সুতরাং যুদ্ধ আর নয়, আর আমরা যুদ্ধ চাই না এবং অনাহারে মৃত্যু আমরা আর চাই না, কারণ অনাহারে মৃত্যু কথার অর্থ দেশের সেই ধ্বংস। কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন, এবার শান্তি। কবি কি আশা করেন? তিনি আশাবাদী, কবিরা আশাবাদী হন। সেই জন্যে কোটি কোটি যে বলিষ্ঠ হাত, শ্রমজীবী যে মানুষ, সেই শ্রমজীবী মানুষের জয়গান তিনি এখানে করছেন যে কোটি কোটি বলিষ্ঠ হাতে আবার স্বাধীন সুখী জীবন ফিরে আসবে, আবার শান্তি ফিরে আসবে। যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে আসমুদ্র হিমাচল এই বাংলার পাহারা দিচ্ছে, আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে নিয়ে দুপায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে। যুদ্ধ আর দুর্ভিক্ষ, একদিকে তখন যুদ্ধ চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর তার সঙ্গে দুর্ভিক্ষ যুক্ত হয়েছিল, মহামারী। সেই দুর্ভিক্ষ আর যুদ্ধের ঘনায়মান যে অন্ধকার, আমাদের সমাজে যে অন্ধকার ঘনীভূত হয়েছিল, তার মধ্যে এই দুটো জ্বলন্ত চোখ, এই কিশোরটির 12-13 বছরের একটি কিশোরের জ্বলন্ত যে চোখ, সেই চোখ জেগেছিল আসমুদ্র হিমাচল এই বাংলায়, যেন পাহারা দিচ্ছিল। এই চোখ জেগে সে যেন পাহারা দিচ্ছে, আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে নিয়ে দুপায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে। আর কি করছে? মানুষ যখন দুর্বল হয়ে যায় তখন সে উঠে দাঁড়াবার চেষ্টা করে, আবার নতুন করে বাঁচার একটা আশা তার মধ্যে জাগে। এই কিশোরটিও তাই, সে যেন সেই দুপায়ে দু হাত ছাড়িয়ে নিয়ে সে কী করছিল? দুপায়ে আবার উঠে দাঁড়াবার একটা আপ্রাণ চেষ্টা করছিল, যাতে করে সে আবার নতুন করে বাঁচতে পারে। বাঁচার একটা উদগ্র বাসনা তার মধ্যে তখন রয়েছে, সেই জন্য দুপায়ে সে উঠে দাঁড়াবার একটা আপ্রাণ চেষ্টা করছিল। সেই কারণেই কবি এখানে শেষে বললেন যে তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো। তাহলে এই যে ছেলেটি, এই যে কিশোরটি, সে যেমন উঠে দাঁড়াবার চেষ্টা করছিল নিজের চেষ্টায়, এবং সেই সঙ্গে শুধু একার চেষ্টা নয়, সামগ্রিকভাবে কবি আশা করেছেন যে সমগ্র দেশের মানুষ, সমগ্র দেশবাসী যেন আমরা পরস্পরের কাছে হাত বাড়িয়ে দিই, আমরাও যেন তার সাহায্যে হাত বাড়িয়ে দিই, এগিয়ে আসি। শুধু তাকে সাহায্য নয়, সেই সঙ্গে দেশের যত আপামর জনসাধারণ রয়েছে, যারা দুর্বল, যারা অত্যাচারী, যারা শোষিত, যারা বঞ্চিত, যারা নিপীড়িত, যারা দরিদ্র, তাদের দিকে আমাদের সাহায্যের হাতটা যেন বাড়িয়ে দিই। তাহলে আমরা আবার নতুন করে বাঁচার একটা আশা বা অনুপ্রেরণা জাগাতে পারব। আমরা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ গঠন করতে পারব। এটাই কবির আশা। এখানে শেষ হলো নিবন্ধটি।